রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা আবারও মহাকাশে ভারতের জয় হো। ৪১টা বছর আর ৪১টা বছর পর ইতিহাসের মুখোমুখি আবারও ভারতীয় নভোশ্চরের নেতৃত্বে সফল যাত্রার আজই আন্তর্জাতিক স্পেস স্টেশনে স্পেস এক্স ড্রাগন। দুপুরে প্রক্রিয়া শুরু হবে এবং বিকেলে ডকিং এর পর ১৪ দিন এই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারেই ৪ মহাকাশচারী থাকবে। এর আগে আমরা দেখেছি যে ৭ বার বাধা এসেছে, কিন্তু তারপর অবশেষে মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় হিসেবে আজই ইন্টারন্যাশনাল স্পেস আইএসএস এ স্পেস স্টেশনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শুভাংশুরা পৌঁছবেন এবং কাল তেরঙ্গা নিয়ে অন্তরিক্ষ থেকে দেশবাসীকে বার্তা আর আজ মেসেজ স্পেস ক্রাফট থেকে হাঁটা চলা, খাওয়া দাওয়া এই সব কিছুই শিশুর মতো নতুন করে শিখছেন, জানালেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। আমাদের নজর থাকবে প্রত্যেকটা দিকে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে আমরা একটু সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে। তার কারণ আমরা দেখেছিলাম যে ১৯৮৪-তে রাকেশ শর্মার ৪১টা বছর এর মাঝে পেরিয়ে গেছে, তারপর এবার শুভাংশু শুক্লা ফের মহাকাশে ভারতের জয় হো। এবং ৪১টা বছর পর যখন ইতিহাসের মুখোমুখি দেশ, আজ অনেক প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই আমরা আমাদের সঙ্গে পেয়েছি মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, রয়েছেন আমার সঙ্গে। আপনাকে নিউজ ১৮ বাংলায় স্বাগত জানাবো এবং অনেক প্রশ্ন যেগুলো সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে সেগুলো একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, কারণ খুব সহজে আপনি আমাদের দর্শকদের বুঝিয়ে দিতে পারবেন। ভারতীয় নভোশ্চরের নেতৃত্বেই আজ এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে স্পেস এক্স ড্রাগন পৌঁছে যাবে এবং ডকিং, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই ডকিং কতটা গুরুত্বপূর্ণ, কতক্ষণ সময় লাগে, কিভাবে হয়? দেখুন, এখন গত ২৪ ঘন্টা কি গত ২৫ ঘন্টায় যেটা করেছেন আমাদের অ্যাক্সিওম 4-এর পাইলট এবং নভোশ্চররা, তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ঠিক নিচ দিয়ে যাচ্ছেন। এবং আপনি যদি লাইভ দেখেন, এই আমার স্ক্রিনে এখানে দেখতে পাবেন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং অ্যাক্সিওম 4 এক্স্যাক্টলি সিনক্রোনাসলি একই সঙ্গে যাচ্ছে। অর্থাৎ ১০-১২ ঘন্টা আগেও যদি দেখাতাম তাহলে দেখতে পেতেন যে একটা আরেকটা থেকে দূরে আছে, এখন কিন্তু একটা আরেকটা নিচ দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স এখনও কখনো হচ্ছে ২ কিলোমিটার, কখনো ৫ কিলোমিটার, এইভাবে অসিলেট করতে করতে যাচ্ছে। তো ঘন্টাখানেকের মধ্যে এই ব্যাপারটা সিনক্রোনাইজড হবে এবং তারপরে ২ ঘন্টা এক্স্যাক্টলি ২ ঘন্টা আগে থেকে ৪:৩০ ২ ঘন্টা আগে, অর্থাৎ ২:৩০ থেকে এই এক্স্যাক্ট যে প্রসিডিওরটা ফলো করতে হবে, সেই কতগুলো প্রোটোকল আছে। ওয়ে পয়েন্ট 0 যেতে হবে ৪০০ মিটার নিচে, তারপরে ২২০ মিটার উঁচুতে, তারপরে এইভাবে ২০ মিটার নিচে, তারপরে ধীরে ধীরে গিয়ে ডকিংটা করতে হবে। এবং এই ডকিংটা যখন করা হবে তখন এই যে পোর্টটা আছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে হারমোনি পোর্ট, এই হারমোনি পোর্টের এক্স্যাক্টলি এইখানে গিয়ে ডকিংটা হবে। আপনি জানেন যে গত মার্চে সুনিতা উইলিয়ামস ধরুন এইরকম একটার মাধ্যমে এখান থেকে বেরিয়ে এসে পৃথিবীতে এসে নেমেছিলেন। তো এবার আমাদের যদি অ্যাক্সিওমের পোর্টটাকে আমি এইভাবে দেখি, স্পেস এক্সে যেখানে শুভ্রাংশুবাবু বসে আছেন, এটা কিন্তু আসলে ২৬ ফিট মতো বড়, এটা প্রায় ১৪ ফুট, এটা প্রায় ১২ ফুট। এবার এইটা কিন্তু এটা খোলা থাকবে ঢাকনা, এই হচ্ছে ডকিং পোর্ট, এবং আলটিমেটলি ডকিংটা করা হবে এই হারমোনি মডিউলের, যেটাকে বলা হয় স্পেস ডিরেক্টেড যে পোর্টটা, যেটা মহাকাশের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটার এদিকটা সামনে পৃথিবীতে যাচ্ছে, এদিকে মুখ করে, এদিকটা মহাকাশের দিকে তাকিয়ে আছে, নিচের দিকটা পৃথিবীর দিকে তাকিয়ে আছে। এইখানে গিয়ে পোর্টিংটা হবে এক্স্যাক্টলি ৪:৩০টার সময়তে। সফট ডকিং হবে, তারপরে হার্ড ডকিং হবে, ১২খানা ল্যাচ একসঙ্গে জুড়ে যাবে, এবং এই ল্যাচগুলো জুড়ে যাওয়ার পরে যেটাকে বলি হার্ড ডকিং, সেটা হওয়ার পরে যে ভেস্টিবিউলটা আছে, ভেস্টিবিউল মানে দুটো স্ট্রাকচারের যে মাঝে যে বাফার জোনটা, আপনি জানেন যে একটা ট্রেনের মধ্যে এয়ার কন্ডিশন কামরায় আমরা যখন একটা কামরা থেকে আরেকটা কামরায় যাই, মাঝে একটা ভেস্টিবিউল থাকে, সেই ভেস্টিবিউলটার মধ্যে এখানেও তাই, এখানে একটা বাফার জোন আছে, এদিকটায় নর্মাল প্রেশার, ওদিকটায় নর্মাল প্রেশার, মাঝের ভেস্টিবিউলটা কিন্তু কোনো প্রেশার নেই। এই ভেস্টিবিউলটাকে, অর্থাৎ যে মাঝে যে টিউবটা,
সেটাকে প্রেশারটাকে জিরো থেকে নর্মাল প্রেশারে নিয়ে যেতে হবে। কাজেই প্রেশারটা চেক করা হবে, লিক আছে কিনা চেক করতে হবে, করার পরে যখন দেখা যাবে লিক নেই তখন প্রেশারাইজ করা হবে। প্রেশারাইজ করা হলে ন্যাচারালি একটা দরজা খুলে যাবে, ওদিকে দরজা খুলে যাবে, ওনারা ভেতরে ঢুকবেন, তারপরে আইএসএসের দরজা খুলে যাবে, তারপর ভেস্টিবুলের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এসে ঢুকবেন। তো এই হচ্ছে প্রসিডিওরটা। এটা কিন্তু ডকিং করার প্রায় 2 ঘন্টা সময় লাগবে, পুরো লিক চেক করে প্রেশারাইজ করে আইএসএসের মধ্যে ঢোকা। ফলে 4:30টার সময় ডকিং হলেও 2:30 থেকে ডকিং প্রসেস শুরু হচ্ছে, 4:30টার সময় অ্যাকচুয়াল ডকিং হচ্ছে, কিন্তু আরও 2 ঘন্টা সময় লাগবে প্রেশারটা নর্মালাইজ করে। তবে এই 4 জন নভশ্চর যারা সঙ্গে শুভ্রাংশু শুক্লাও রয়েছেন, তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে ওয়েলকামড হবেন যে 7 জন আছে তাদের দ্বারা। এই 7 জনের মধ্যে 4 জন গিয়েছিল ক্রু 10-এ, যেটা এখানে অলরেডি পোর্ট করা ছিল, এবং আর MK-27 সোয়ুজে 3 জন গিয়েছিল। ফলে এই 3 আর 4-এ 7 জন অলরেডি আছে, বাকি 4 জন জয়েন করছে, এই 11 জন। এটা কিন্তু লার্জেস্ট, এর থেকে বেশি লোককে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একসঙ্গে রাখা হয় না। ফলে আজকের যে ক্যাপাসিটিটা হবে সেটা হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি। সেই কারণে লিকের দিকে এত বেশি জোর দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে এইখানে একটা লিক হয়েছিল, জভেজদা যে রাশিয়ান যে স্টেশনটা, এই লিক হয়েছিল। এই লিকটা সারানো না হলে এক্সট্রা লোককে ঢোকানো যাচ্ছিল না, কারণ এটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ মানুষ কিন্তু ইন্টারন্যাশনাল স্টেশনে আজকে থাকবেন আমাদের টাইম 6:30টার পর থেকে। একটা যেটা আমি বলছি ইম্পর্ট্যান্ট কথা, কালকে আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলিনি, কারণ কালকে আমরা ব্যস্ত ছিলাম লিফট অফের সময়। আজকে আমরা যেটা বলতে চাইছি যে কিন্তু অটোনোমাসলি যাচ্ছে। এইটা হচ্ছে ক্যাপসুল, যার মধ্যে এরা বসে আছেন ক্রুরা, এবং এই নিচের যে ট্রাঙ্ক, এটা হচ্ছে ট্রাঙ্ক, যার মধ্যে সমস্ত লাগেজ মেটেরিয়াল সব কিছু রয়েছে। এটা কিন্তু কোনো প্রপালশন ইউনিট না, ওনার প্রপালশন হচ্ছে কিন্তু এইখান দিয়ে সুপার ড্র্যাকো থ্রাস্টার। এই থ্রাস্টারগুলো দিয়েই কিন্তু এন্টায়ার যন্ত্রটা গিয়ে ডকিং করবে। এবং এই যে ছোট ছোট থ্রাস্টার আছে, এগুলোকে বলা হয় ড্র্যাকো, এগুলোকে বলা হয় সুপার ড্র্যাকো। এবং সামনে দেখুন 4টে থ্রাস্টার আছে, এই 4টে থ্রাস্টার দিয়ে ব্যাক করার জন্য আনডকিংয়ের সময় কাজে লাগবে। ফলে এই 3-4-12 প্লাস এই 4-16খানা থ্রাস্টার কিন্তু এই মডিউলে আছে। আপনারা জানেন যে বোয়িং স্টারলাইনারে 28খানা থ্রাস্টার ছিল, তার মধ্যে 5টা নষ্ট হয়ে গিয়েছিল। এইখানে দেখতে পাচ্ছি আমরা এই 4খানা আছে, এবং এইখানে দেখুন 3টে করে 3-4-12খানা আছে। এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য। ফাইন অ্যাডজাস্টমেন্ট কি? আমি যখন ডকিং করতে যাব, আমাকে হয়তো সামান্য এদিক ওদিক ঘুরতে হতে পারে, সামান্য সামনে পিছন যেতে হতে পারে, সেগুলোর জন্য ড্র্যাকো। আর যখন আমাকে নিয়ে যাচ্ছে, কালকে লিফট অফের 12.5 মিনিট পর থেকে এই যে আমাকে নিয়ে গেল কিন্তু সুপার ড্র্যাকো থ্রাস্টার। ফলে সুপার ড্র্যাকোগুলো হচ্ছে মেন পাওয়ার। মিস্টার চক্রবর্তী, একটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি যে সুন্দর করে এই পুরো প্রসিডিওরটা বলছিলেন, এই যে ডকিং আনডকিং, এর ক্ষেত্রে সবথেকে ঝুঁকিপূর্ণ জায়গা কোনটা? কারণ আপনি বলছিলেন যে 4:30-এর 2 ঘন্টা আগে থেকে এই প্রসিডিওরটাই শুরু করে দিতে হবে। না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা একটা বিশাল একটা যন্ত্র, প্রায় একটা ফুটবল ফিল্ডের মতো যন্ত্র, প্রায় শাখা প্রশাখা বেরিয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে কত বড় বড় এক একটা ফুটবল ফিল্ডের মতো সাইজের এক একটা সাইজের এক যন্ত্রটা। ফলে এটার মধ্যে যদি আপনি একটা, আর নিজে 27,500 এরকম অ্যাভারেজ কিলোমিটারে পৃথিবীর চারিদিকে ঘুরছে পার ঘন্টাতে। তো এত বড় একটা যন্ত্র অত হাই স্পিডে ঘুরছে 27,000। আচ্ছা, তার নিচে এই যন্ত্রটিও কিন্তু 27,000-এ অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে, ঢাকনাটা খোলা অবস্থায়। অর্থাৎ এটা নিচ দিয়ে যাচ্ছে, এখন 5 কিলোমিটার নিচ দিয়ে যাচ্ছে। এই যে এটার কাছে আসতে গেলে বেশ কিছু প্রোটোকল ফলো করতে হয়। প্রোটোকল কি না, ওই কতগুলো প্রোহিবিটেড জোন আছে, মানে এর চারিদিকে 4-5 কিলোমিটারের মধ্যে ঢোকার আগে পারমিশন নিতে যেতে হয়, এবং বারবার চেক করতে যেতে হয় যে আমি ওর সঙ্গে ধাক্কাটা মারবো না তো। মিস্টার চক্রবর্তী, আরেকটা বিষয় আমি একটু আপনার থেকে জানতে চাইবো। এই যে ডকিং আনডকিং এর কথা আপনি বলছিলেন, এবং এই যে শুভাংশু শুক্লা যা অভিজ্ঞতা সঞ্চয় করবেন সেই জায়গা থেকে ভারতের গগনযানের জন্য কতটা সুবিধা হবে? নিশ্চয়ই অনেকটা সুবিধা হবে তার। অবশ্যই, এবং এটা একটা মানে প্রিভিলেজ। এটা আমাদের কোনো রাইট নেই ওই যন্ত্রে ঢোকার, কারণ ওটা আমাদের যন্ত্র নয়, এবং আমরা কন্ট্রিবিউটও করিনি যন্ত্রটা বানাতে। ফলে ইট ওয়াজ নট আওয়ার রাইট, কিন্তু এটা একটা প্রিভিলেজ,
এটা একটা সুযোগ, এটা একটা অপরচুনিটি আমাদেরকে দেওয়া হয়েছে। ফলে এই অপরচুনিটিটাকে শুভাংশু শুক্লা যদি 100% ইউজ করতে পারেন, তাহলে তার থেকে অনেক বেশি গেন আমরা সামনে যে গগনযাত্রী হিসাবে উনি যখন 2027-এ যাবেন, ন্যাচারাল ইউজ হবে। আপনি দেখুন যখনই উনি যাচ্ছেন, আমি বারবার বলি যেটা যে দু রকমের গেন হয়। একটা হচ্ছে ট্যাঞ্জিবল গেন, অর্থাৎ আপনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করলেন, একেবারে যতটা সহজ করে আপনি বুঝিয়ে দিলেন আমাদের দর্শকদের খুবই সুবিধা হলো। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো মিস্টার চক্রবর্তী। আমাদের সঙ্গে ছিলেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এবং তার কাছ থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো, কোথায় কি ঘটছে, কি আপডেট উঠে আসছে। নজর থাকুক অবশ্যই নিউজ 18 বাংলায়। Engine cutoff, or MECO, then again followed by stage separation, ignition of that second stage engine, which we are already preparing for. When the ride started, it was something like you getting pushed back into the seat. It was an amazing ride, and then suddenly everything silenced and you were just floating. You unbuckle and you were just floating in the silence of vacuum. It was an amazing feeling. I was not feeling very great when we got shot into the vacuum. Since yesterday I've been told that I've been sleeping a lot, which is a good sign. So I think that's a great sign. I'm getting used to this quite well, enjoying the views, enjoying the entire experience, learning like a baby, learning the new steps, learning how to walk, learning how to control yourself, everything, learning how to eat. It's a new environment, new challenge, and I'm really enjoying this experience with my fellow astronauts here. Stage booster is now complete and the booster is heading back toward the 41 বছর পর, অর্থাৎ 41 বছর পর আবারও এই ছবিটা ভারতের কাছে মহাকাশে ভারতের এই যাত্রা। এবং শুভাংশু শুক্লা তার বক্তব্য শুনছিলাম কিভাবে ছোটদের মতো শিশুদের মতো খেতে হয়, হাঁটতে হয়, সবকিছু যেন নতুন করে শিখছেন তারা।